মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। কলোনিটাকে যদি বাঁচাইতে হয় কিছু তো ছাড়তেই হবে বাপ। চলো না, মন্দিরেও যাচ্ছে তো। মন্দিরা তোমার সম্পর্কে বেশ সফট। লাভি, সর্বনাশ হয়ে গেছে রে, সর্বনাশ হয়ে গেছে। অর্জুনকে আবার কারা মেরে রেখে গেছে। মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালোজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অর্জুন, ভালোবাসার ভাঙাগড়ার গল্প, পর্ব ৫। অবনীশদাদের সঙ্গে পিকনিকে গিয়েছিল অর্জুন। পিকনিক হয়েছিল অবনীশদাদেরই নৈহাটির বাগান বাড়িতে। তখনই বন্ধুদের চিৎকার শুনে পুকুরের পাড়ে পৌঁছে দেখে শুক্লা ডুবে যাচ্ছে জলে। আর দেরি করেনি সে, শুক্লাকে উদ্ধার করতে ঝাঁপ দিয়েছিল জলে। শুক্লা তাকে আঁকড়ে ধরেছিল বাঁচার তাগিদে। জল থেকে উঠেই শুক্লার অন্য রূপ। অভিমান করে বলেছিল কেন তাকে বাঁচালো অর্জুন। সে তো বেশ ডুবে যাচ্ছিল, বেশ উপভোগ করছিল ডুবে যাওয়াটা। সবার আড়ালে অন্য দেমাক দেখিয়েছিল শুক্লা, বড়লোকী দেমাক। সে কারো ঋণ রাখে না। অর্জুনের কাছে তার প্রাণ বাঁচানোর দাম জানতে চেয়েছিল। উত্তরে হেসে অর্জুন বলেছিল, তোমার ঠাকুমা তো এখনো বেঁচে আছেন, ওর কাছে খোঁজ করো তো, একটা কানা কুড়ি পাও কিনা। অনেক সময় ওই বুড়ি চুড়িদের কাছে এখনো পাওয়া যায়। যদি পাও তো সেই একটা আমাকে দিয়ে দিও, শোধবোধ হয়ে যাবে। মানুষের দাম তো এক কানা কড়ির বেশি নয়। ইস, আমার জীবনের দাম এক কানা করি? তোমার জীবনের দাম আর অন্যদের জীবনের দাম কি আলাদা নাকি? সবার জীবনের দামই সমান। সেই পুকুর পাড়েই বিকেলবেলা কথা হচ্ছিল। অর্জুনের উত্তর শুনে শুক্লা হঠাৎ গম্ভীর হয়ে বলেছিল, ভাগ্যিস তুমি এই কথা বললে, না হলে এই সুযোগে যদি তুমি ভালোবাসার কথা বলতে, আমি থাপ্পড় মারতাম তোমার মুখে। এ কথাটা শুনে অর্জুন অবাক হয়ে গিয়েছিল। এর মধ্যে আবার ভালোবাসার কথা আসে কি করে? এখানে তার বদলে যদি কোনো কাঠুরে বা জেলে থাকতো, সেও তো পুকুরে ঝাঁপিয়ে পড়ে শুক্লাকে বাঁচাতো। তারপর কি সে বলতো আমি তোমাকে ভালোবাসি? তাই অর্জুন বলল, কেন? ভালোবাসার কথা শুনতে তোমার ভয় হয় নাকি? ভয় কেন হবে? একটু আগেই একজনের কাছ থেকে শুনেছি, একদিনে দুজনের কাছ থেকে শোনা যায় না। শুক্লার টেলিফোন করা এখনো শেষ হয়নি। অর্জুন বসে না থেকে চঞ্চলভাবে ঘুরছে ওর ঘরে। এ বই সে বইয়ের পাতা উল্টাচ্ছে। এত বই শুক্লা যে কখন পড়ে। একটা গোঁ গোঁ শব্দ হচ্ছে কোথা থেকে। দেখেছ, রেকর্ড প্লেয়ারের সুইচটা অফ করতে ভুলে গেছে। হয়তো কাল রাত্রির থেকেই এরকম রয়েছে। ডার্ট বোর্ডের পালকের তীরগুলো পড়ে আছে লো টেবিলের ওপর। অর্জুন সেগুলো নিয়ে নাড়াচাড়া করতে লাগলো। শুক্লার বন্ধুরা এগুলো নিয়ে খেলা করতে খুব ভালোবাসে, শুক্লা নিজেও। অর্জুন কোনোদিন খেলেনি। এখন তো ঘরে কেউ নেই, অর্জুন একটু প্র্যাকটিস করে নেবে নাকি? সে 3টে তীর তুলে নিল। একটু মনঃসংযোগ করে দেওয়ালের বোর্ডটা ঠিক মাঝখানে টিপ করে ছুঁড়ল একটা তীর। সেটা গিয়ে বিঁধল অনেক দূরে, চতুর্থ বৃত্তের মাঝখানে। বেশ শক্ত তো এই খেলাটা। অর্জুন যত সহজ ভেবেছিল তা মোটেই নয়। পালক লাগানো জ্যাভলিন হাতে নিয়ে ঠিক ব্যালেন্স করাই মুশকিল। তা বলে এতটা দূরে গিয়ে লাগলো। একসময় অর্জুনের হাতে বেশ টিপ ছিল। আম গাছে, পেয়ারা গাছে ইঁট মেরে মেরে হাত পাকিয়েছে। ছেলেবেলায় সে মগডালের আমও একবার ঢিল ছুঁড়েই পেড়ে ফেলতে পারত। একসময় একটা গুলতি তো ছিল ওর সবসময় সঙ্গী। বকটাকে মেরে ফেলার পর দাদা খুব কষ্ট পেয়েছিল বলে সেই থেকে অর্জুন আর গুলতি ব্যবহার করেনি। আর একটু পিছিয়ে গিয়ে অর্জুন এক চোখ বন্ধ করে ঠিক মধ্যবিন্দুটার দিকে চেয়ে রইল। মনের আর সব দিকের আলো নিভিয়ে শুধু নিয়ে এলো ওই শূন্যে। এবার তাকে বুলসআই বিদ্ধ করতেই হবে।
শরীরটা একটুও নড়ছে না তার। তীরটা ছুঁড়ে মারল। সত্যিই যে মাঝখানে গিয়ে বিঁধবে অর্জুন এতটা আশা করেনি। এক চুল এদিক ওদিক নয়, ঠিক মধ্যবিন্দুতে গেঁথে আছে তীরটা। আগের বারের মতো দূরে লাগা আর এবার ঠিক মাঝখানে লাগা, দুটোই আশ্চর্যের। এজন্য মনে মনে একটু গর্ব হওয়ার পরই অর্জুন আবার লজ্জা বোধ করল। তবে অর্জুনের ব্যর্থতা বা সার্থকতা দেখবার কেউ নেই। নির্জন ঘর। তৃতীয় তীরটা আর অর্জুন ছুঁড়ল না। এটা আবার কোথায় লাগবে কে জানে। এই মাঝখানে তীরটা কে লাগিয়েছে? তুমি? হ্যাঁ। মিথ্যুক কোথাকার। সত্যি করে বলো, কত কাছ থেকে? 10 গজ ডিস্টেন্স নিয়েছিলে? অর্জুন হাসতে হাসতে বলল, পাগল নাকি? তোমাকে চমকে দেবার জন্য ওটা আমি কাছ থেকে হাত দিয়ে টিপে লাগিয়েছি। তা তুমি না বললেও আমি জানতাম। অত সহজ নয়। এ পর্যন্ত কেউ মাঝখানে লাগাতে পারেনি। তুমি তো পারবেই না। কেন? আমি পারবো না কেন? আবার ছোড়ো তো দেখি। পারি না ভেবেছ? শুধু ওইটা কেন, তোমার ক্যালেন্ডারে ওই যে পাখির ছবিটা রয়েছে, আমি এখান থেকে ঠিক পাখির চোখে মারতে পারি। একসময় গুলতি দিয়ে কত পাখি মেরেছি জানো? ক্যালেন্ডারটা উল্টো দিকের দেওয়ালে। এক বিদেশি বিমান কোম্পানির ক্যালেন্ডার। এরোপ্লেনের বদলে ঠিক সেই ভঙ্গিতেই উড়ন্ত একটা বাজ পাখির ছবি। হাত দিয়ে চুল ঠিক করতে করতে শুক্লা বলল, অত মুখে ফটফট করতে হবে না, মেরে দেখাও তো। গুলতি ছোড়া জেভলিন ছোড়া এক জিনিস নয়। অর্জুন টিপ ঠিক করতে করতে বলল, মারছি, কিন্তু কি বাজি বলো? বাজি আবার কি? বাজি ছাড়া তুমি বুঝি কিছুই করতে পারো না? একটা কিছু বাজি না থাকলে ঠিক মনের জোর আসে না। আগে লাগাও, তারপর বাজি ঠিক করা যাবে। অর্জুন মাথাটা একটু পেছনে ঝুঁকিয়ে এক চোখ বুজে আবার মন প্রাণ দিয়ে টিপ করতে লাগলো। শুক্লাকে দেখে মনে হয় সকাল থেকে সে এখনো চোখ মুখ ধোয়নি। মুখমণ্ডলে এখনো ঘুমের আভাস। এত বেলাতেও চুল আঁচড়ানো হয়নি। কিছু একটা মোহময় ভালো লাগা সে উপভোগ করছে তাড়িয়ে তাড়িয়ে। অর্জুনের দিকে তাকিয়ে তার মুখ একটা হালকা হাসিতে ভরে গেল। হাসতে হাসতে সে জিজ্ঞেস করল, বাবা, টিপ করতে এতক্ষণ লাগে? তুমি যে দাবা খেলোয়াড়দেরও হারিয়ে দেবে। এই কথা বলো না। এখন কি দেখতে পাচ্ছ বলো, তাহলে বুঝবো তুমি পারবে কি পারবে না। আর কিচ্ছু না, শুধু পাখিটার চোখ। শুক্লা শব্দ করে হেসে উঠল। অর্জুন মুখ না ঘুরিয়ে বলল, এই হেসো না, আমার মন ঠিক থাকছে না। আমার একটা কথা মনে পড়ে গেল। কি? থাক, বলবো না। তোমরা সায়েন্সের স্টুডেন্ট, তোমরা তো আর কিছু পড়ো না, তোমরা বুঝবেও না। শুক্লা আবার হাসতে লাগলো। অর্জুন সোজা হয়ে দাঁড়িয়ে শুক্লার দিকে ফিরে মুচকি হেসে বলল, থাক, আর মারবো না। পারবে না তাই বলো। তীরটা ওপর দিকে ছুঁড়ে দিয়ে আবার লুফে নিয়ে অর্জুন বলল, এসব ছেলেবেলায় মানায়। ছেলেবেলায় এসব চ্যালেঞ্জ শুনলে উত্তেজিত বোধ করতাম। এখন হাসি পেয়ে যাচ্ছে। না লাগাতে পারলে কিছুই নয়, কিন্তু যদি ঠিক লাগিয়ে ফেলি তাহলে আমার একটু গর্ব হয়ে যেতে পারে। সেটা ভালো নয়। বুঝেছি বুঝেছি, দাও, আমাকে দাও। শুক্লা তীরটা বেশি টিপ না করেই ছুঁড়ে মারল, বসে থাকা অবস্থাতেই। পাখিটা ঠিক চোখে লাগলো না বটে, তবে বেশ কাছাকাছি ঠক করে লেগে তীরটা মাটিতে পড়ে গেল। শুক্লা বলল, দেখলে? অর্জুন হাততালি দিয়ে বলল, বাহ, চমৎকার! তুমি অনায়াসেই মেয়ে রবিনহুড হতে পারো, কিন্তু পেরেছো বলে তোমার মুখে কিরকম একটা গর্ব গর্ব ভাব ফুটেছে দেখছি। এখানে এসে মাঝে মাঝে প্র্যাকটিস করো, তুমি পারবে। আমার দরকার নেই, সব সময় তো তোমার এখানে ভিড় থাকে, আজই শুধু ফাঁকা দেখছি। যাকে, তুমি তো এখন কাপড় টাপড় ছাড়বে, আমি চলি তাহলে। কেন? আমি এরকম থাকলে তোমার অসুবিধা হচ্ছে? অসুবিধে তো অর্জুনের হওয়ার কথা নয়। হরিণের চামড়ার চটি পড়ে আছে শুক্লা, হাঁটু পর্যন্ত তার পা অনাবৃত। সোফায় হেলান দিয়ে বসেছে। হাউস কোটের ফাঁক দিয়ে একটু একটু দেখা যায় তার পাতলা নাইটি। তারও আড়ালে
তার মসৃণ দেহত্বক। এই এলোমেলো পোশাক, এই কেয়ার না করে বসে থাকার ভঙ্গি, এর মধ্যে একটা অসহ্য সৌন্দর্য আছে। এতে বড় দুঃখ বোধ আসে। অর্জুন বলল, বাহ, তা বলে কি তুমি সারাদিন এরকম ভাবে থাকবে নাকি? আলস্য করার ভঙ্গি করে শুক্লা বলল, আজ আর কিছু ভালো লাগছে না। অবশ্যই একটু বাদেই রেডি হতে হবে। তুমি যে হঠাৎ আজ এই সময় এসেছো, আজ আবার কোথাও গুন্ডামি করতে যাওনি? আমি গুন্ডামি করি? গুন্ডারাই তো মাথা ফাটাফাটি করে, তাছাড়া কি? আমি গেলাম। আমি ঠিক জানতাম আজ এই সময় তোমাকে একা পাবো, তাই তোমার সঙ্গে গল্প করতে এলাম। বাজে কথা বলো না। দাদা নিশ্চয়ই বাথরুমে গেছে। না না, অবনীশদের কাছে আসিনি, তোমার কাছেই এসেছি। ফের বাজে কথা। তুমি কোনোদিনও শুধু আমার সঙ্গে দেখা করতে আসোনি। দাদা 2 সপ্তাহে ছুটি নিয়েছে ইউনিভার্সিটি থেকে, তুমি তাই এখানে দাদার কাছে পড়াশোনা করতে এসেছো। এসে দেখলে দাদা বাথরুমে, তাই কিছুক্ষণ সময় কাটাবার জন্য আমার কাছে। অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি শুক্লার। পৃথিবীতে তার চারপাশে কখন কি ঘটছে এটা অনুমান করে নিতে তার অসুবিধে হয় না। অর্জুন ধরা পড়া হাসি নিয়ে বলল, তোমার দাদা কবে ছুটি নেয় না কি করে, তুমি তা টের পাও কি করে? দেখা হয় কখন? খাবার টেবিলে। দুবেলা খাবার টেবিলে সবার সঙ্গে দেখা হয়। খাবার টেবিলেই বুঝি শুধু বাড়ির সবাই সবাইকে দেখতে পাও তোমরা? অনেকটা তাই। কলকাতায় থাকলে আমাদের বাড়িতে সবার একসঙ্গে খেতে বসার নিয়ম। বাবাও তখন থাকেন। বাবার সঙ্গে তো এছাড়া দেখাই হয় না প্রায়। ও ঠাকুরকে বলে দিতে হবে, আজ তো আমি খাবার সময় থাকবো না। আজ আবার কোথায় যাবে? আজ আমি বাইরে খাবো। তোমাকে তো তাহলে একটু বাদেই বেরোতে হবে। আমি ভেবেছিলাম তোমাকে আজ যখন পেয়েছি আজ আর পড়াশোনা করব না, তোমার সঙ্গেই গল্প করব। তুমিও চলো না আমাদের সঙ্গে। হ্যাঁ, চলো চলো, আমরা ডায়মন্ড হারবার যাচ্ছি আজ। আমরা মানে কার সঙ্গে? প্রবাল, আক্তার, রণজয়, বরুণ, ওরা 12টার সময় আসবে। জয়ন্তী, নন্দিতা, মন্দিরা, ওদেরও তুলে নেব। 2টো গাড়ি যাচ্ছে, চলো, বেশ মজা হবে। তোমার সব ইউজুয়াল সাঙ্গপাঙ্গ। না, আমি যাব না। কেন? ওদের তোমার পছন্দ হয় না বুঝি? না না, পছন্দ হবে না কেন, কিন্তু আমি তোমার সঙ্গে একটু একা একা কথা বলতে চাই। চলো না, মন্দিরাও যাচ্ছে তো। মন্দিরা তোমার সম্পর্কে বেশ সফট। তোমার সঙ্গে একটু একা একা কথা বলতে ইচ্ছে যে আমার। শুক্লা উঠে গিয়ে এদিক ওদিক খুঁজে একটা রূপো বাঁধানো চিরুনি বার করল। সেটা চুলের মধ্যে ডুবিয়ে দিয়ে আলগাভাবে বলল, এখনো 1/2 ঘন্টা সময় আছে। কি বলবে চটপট বলে ফেলো। অর্জুন হেসে ফেলে বলল, তোমার সব কিছুই অদ্ভুত। চটপট আবার বলবো কি? আমি বলছি তোমার সঙ্গে একা একা একটু গল্প করার কথা, সেটা আবার চটপট হয় নাকি? তখন থেকে তো শুধু গল্প করবই বলছো, আর তো কিছু বলছো না। অতক্ষণ ধরে কাকে টেলিফোন করছিলে? নটি নটি, এইরকম কৌতূহল কেন? এসব কথা কোনো মেয়েকে জিজ্ঞেস করতে হয় না, জানো না? বাঙাল তো, এসব জানবে কোত্থেকে? আমি আরো অনেক কিছুই জানি না। তোমার মতন এরকম একটা ড্রেসিং গাউন পরা মেয়ের সঙ্গে একলা ঘরে বসে কথা বলবো, এ আমাদের 7 পুরুষে কেউ স্বপ্নেও ভাবেনি। অর্জুনের মূল কথাটা লক্ষ্য করল না শুক্লা। ড্রেসিং গাউনের প্রসঙ্গে নিজের দিকে তাকালো, যেন এই প্রথম এতক্ষণে তার খেয়াল হলো এরকমভাবে অন্য কারোর সঙ্গে দেখা করা উচিত নয়। কিন্তু ও ব্যস্ত হয়ে উঠল না। চিরুনিটা বিছানার ওপর ছুঁড়ে দিয়ে শুক্লা বলল, এবার সত্যি এগুলো ছেড়ে ফেলতে হয়। একটু বাদেই সবাই এসে পড়বে। তুমি একটু বসো, আমি চান করে আসছি। শুক্লার চান করতে অবনীশদার মতো অত সময় লাগে না অবশ্য। তবু অর্জুন বলল, না, তুমি রেডি হও, তোমাকে তো বেরোতে হবে। আমি নিচে যাই। শুক্লা ঘুরে দাঁড়িয়ে চোখ পাকিয়ে রীতিমতো ধমক দিয়ে বলল, চুপ করে বসে থাকো। তখন থেকে খালি যাই যাই। এই সেই অহংকারী ভঙ্গি। কোনো কোনো মেয়ে জানে রেগে গেলে তাদের ভালো দেখায়, অহংকারী তাদের মানায়। শুক্লা তাই এরকম ভাবে কথা বলে। আবার অনেক মেয়ে এটা বোঝে না, তাদের না মানালেও তারা কথায় কথায় রাগ করে। বেচারা,
তবু শুক্লাকে রাগাবার জন্য অর্জুন উঠে পড়ল। না, আমি যাব এবার। উড়ন্ত পাখির মতো শুক্লা টুপ করে কাছে চলে এলো। অর্জুনের ঘাড়ে চাপ দিয়ে বলল, বসো বলছি, বসো। অর্জুন শুক্লার হাতটা ধরতে যেতেই শুক্লা নাচের ভঙ্গিতে ঘুরে গিয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে দূরে চলে গেল। ওপাশের দরজার কাছ থেকে বলল, 10 মিনিট, তার বেশি না। শুক্লার চুলের গন্ধ একটা ঝাপটার মতো এসে লাগলো অর্জুনের নাকে। কোনো বাসি তেলের গন্ধ নয়, ওর চুলের নিজস্ব গন্ধ। যে কোনো কারণেই হোক, শুক্লার চুল কখনো বেনি বাঁধা অবস্থায় সে দেখেনি, খোঁপাও করে না। ঢালের মতো চুল শুক্লা খোলা রাখতেই ভালোবাসে। শুক্লাও সায়েন্সের ছাত্রী, কিন্তু সে অনেক রকম বই পড়ে। ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিন, ইংরেজি বাংলা কবিতা, রবীন্দ্র রচনাবলী, বিভূতিভূষণ ও মানিক বন্দ্যোপাধ্যায়ের অনেকগুলো উপন্যাস। বইয়ের একেবারে যত্ন করে না, কিরকম ভাবে ছড়িয়ে রেখেছে। শুক্লা মাঝে মাঝে YWC এর ফ্যান্সি ড্রেস বলে নাচতে যায়, কিন্তু ওখানে আর যেসব মেয়ে নাচে তাদের কারোর মতনই নয় শুক্লা। ওইসব মেয়েদের আর কেউ তো শুক্লার মতো ঝরঝর করে রবীন্দ্রনাথের কবিতা মুখস্থ বলতে পারবে না। কখন এসব পড়ে মেয়েটা? আরেকটি পালকের তীর তুলে নিয়ে অর্জুন বেশি টিপ না করে ছুঁড়ে মারল ক্যালেন্ডারের পাখিটার দিকে। নির্ভুলভাবে সেটা লাগলো পাখিটার চোখে, ঠিক চোখে। আশ্চর্য, আজ কি অর্জুনের হাতে জাদু ভর করেছে? কিন্তু অর্জুন শুক্লার সামনে এ খেলা দেখাবে না। সামান্য ব্যাপার, এ নিয়ে গর্ব ভালো না। সিঁড়িতে দুবদাব শব্দ করে উঠে এলো ওরা। 4 জন সুঠাম সুন্দর যুবক, হাস্যোজ্জ্বল মুখ। বরুণ, প্রবাল, আখতার আর রণজয়। এরা শুক্লার দেহরক্ষীর মতো। বরুণ বলল, কিরে অর্জুন, কতক্ষণ এসেছিস? শুক্লা কোথায়? কি অর্জুন বাবু, আপনি যাচ্ছেন তো আমাদের সঙ্গে? সরি, আপনাকে হাসপাতালে দেখতে যেতে পারিনি। আমাকে একটু নর্থ বেঙ্গলে যেতে হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, যাবে। এতদিন বিছানায় শুয়েছিলেন, চলুন, বেশ ভালো লাগবে। প্রবাল সংযতভাষী সামান্য হেসে অর্জুনের মাথার দিকে ইঙ্গিত করে বলল, কমপ্লিটলি সেরে গেছে তো? ওরা ফটাফট করে সিগারেট ধরালো, শব্দ করে বসলো চেয়ারে। রেকর্ড প্লেয়ারে চালিয়ে দিল দুর্দান্ত ইংরেজি রেকর্ড। ঘরের আবহাওয়া বদলে গেল। অর্জুন এতক্ষণ একটাও সিগারেট খায়নি, ওদের দেওয়া সিগারেট ধরালো। রণজয় বা আখতার বিদেশি সিগারেট ছাড়া খায় না। অর্ধেক শেষ না হতেই অ্যাশট্রেতে দুমড়ে দেয়, সঙ্গে সঙ্গে আর একটা ধরায়। অর্জুনের ইচ্ছে আছে কোনো সময় হাতে টাকা এলে সেও ঝড়ের বেগে কিছু টাকা উড়িয়ে দেবে। টাকা জিনিসটার অর্থহীনতা সেও উপভোগ করতে চায়। এটা তারই বেশি দরকার, কারণ মধ্যরাত্রে রেল লাইন থেকে সে নিজের ছুঁড়ে ফেলে দেওয়া টাকা লোভী কুকুরের মতো আবার খুঁজেছিল। অর্জুনের মনে হলো এখন সে এখানে কিরকম যেন বেমানান। চেহারায়, স্বাস্থ্যে সে এদের থেকে আলাদা নয়, তবু কোথাও গভীর তফাৎ। সে না হয় MSc-তে একটা সাবজেক্টে ফার্স্ট হয়েছে, কিন্তু তার এমন কিছু মূল্য নেই এদের কাছে। এরাও কেউ লেখাপড়ায় খুব খারাপ নয়, রণজয় ছাড়া। রণজয় আবার দারুণ টেনিস খেলে, জাপানে খেলতে গিয়েছিল। কিন্তু ওরা কেউই অর্জুনের মতন বস্তির মতো বাড়িতে থাকে না। ওদের পিতৃ পরিচয় 5 জনকে শোনাবার মতো, সেটারই দাম বেশি। সিগারেটটা ফেলে অর্জুন উঠে দাঁড়াল। ঠিক সেই সময় শুক্লা এসে ঢুকল। একটা হলদে কালোয় আঁকা বাঁকা ডোরা কাটা দারুণ জমকালো শাড়ি পরেছে শুক্লা। তাকে হঠাৎ চিতাবাঘিনীর মতো দেখায়। রণজয় বলল, কি রেডি? চলো, আর দেরি নয়। শুক্লা, অর্জুন যেতে চাইছে না কেন? তুমি একটু বলো তো। একটু আগেই শুক্লা অর্জুনকে যাবার জন্য জোর করেছিল, এখন সে মত বদলে ফেলেছে। শুক্লা নিষ্ঠুরভাবে হেসে বলল, ও যাবে কি? ও এখন দাদার কাছে বইমুখী নিয়ে বসবে। পড়াশোনা ছাড়া তো আর কিছুই জানে না। পড়াশোনা দিয়েই যেন রাজ্য জয় করবে। ওসব গুড বয় টাইপ কাউকে সঙ্গে নিয়ে আমাদের সুবিধে হবে না। ও যাবে না, চলো আমরা বেরিয়ে পড়ি। শুক্লার অহংকারী মুখের দিকে তাকিয়ে
অর্জুনও হাসল। দিব্য আর 3টে ছেলে প্লাইউড ফ্যাক্টরিতে চাকরি পেয়ে গেল। এমনকি সুখেনও বেকারি ছেড়ে জুটলো এসে ওদের সঙ্গে। তারপর থেকেই কেওল সিং এর অত্যাচার বেড়ে গেল অনেক। কেওল সিং এখানকার খানিকটা জমি কেড়ে নেওয়ার জন্য বদ্ধপরিকর। তার ব্যবসা বাড়ছে, তাকে কারখানার সম্প্রসারণ করতে হবে। ফ্যাক্টরির ওপাশে সব পাকা বাড়ি, সেখানে জমি পাওয়ার আশা নেই। এখান থেকেই জমি পাওয়া তার দরকার। সব দিক থেকেই সুবিধেজনক। দত্তবাবুদের সঙ্গেও গোপনে গোপনে তার কি যেন একটা চুক্তি হয়ে গেছে। অবস্থা বেশ পড়ে গেছে দত্তবাবুদের। এতখানি জমি থেকে কিছু আয় করার জন্য তাঁরা এখন মরিয়া। গভর্নমেন্ট তো কম্পেনসেশন দেবে বিঘে পিছু 5-7 হাজার টাকা, যেখানে 1 কাঠা জমিরই দাম উঠেছে এখানে 4,500। প্লাইউড ফ্যাক্টরির লোকেরা যে সবসময় এখন কলোনির মধ্যে ঢুকে আসে তাই নয়, কাঠের শিটগুলো শুকোতে দিয়ে তারা রীতিমতো পাহারা দেয়। রাত্রিবেলাও তারা এসে হুটোপুটি করে, কয়েকটা বাড়ির দরজা জানলায় টোকা দেয়, মদ খেয়ে চেঁচায় বিকটভাবে। রীতিমতো অত্যাচার। কিন্তু কে কি বলবে? কলোনির কিছু ছেলেও জুটেছে ওদের সঙ্গে। কলোনির লোকের মধ্যে সেই একতা আর নেই। সবাই এখন নিজের নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত। শিকড়হীন গাছের মতন ওপরের ডালপালা শুকিয়ে আসছে অনেক পরিবারে। কেওল সিং বুদ্ধিমান, সে কলোনির মধ্যে আরও বিভেদ সৃষ্টি করার কাজেই মেতেছে বেশি করে। একটা কিছু প্রতিকার না করলে আর চলে না। এখনো এখানে অনেকেই নিশি ঠাকুরদাকে মানে, তাই বিশ্বনাথদের বাড়ির উঠোনে একটা ছোটখাটো মিটিং বসেছে। এসেছেন প্রবীণরা, দিব্যদের দলটাও দাঁড়িয়ে আছে একপাশে। কেউ অবশ্য নির্দিষ্ট কোনো মতামত দিতে পারছে না, সবাই চেঁচামেচি করছে। নিশি ঠাকুরদা বললেন, ও লাভি, লাভি, ওমা আছস? যা তো, একটু অর্জুন রে ডাইক্কা নিয়ে আয় তো মা। কেন, অর্জুন রে ডেকে কি হইব? ও আবার নতুন কি বলবে? তবুও আসুক না দিব্য, একটা লেখাপড়া জানা পোলাপান তো। লেখাপড়া শিখে কি সব জানতা হয়ে গেছে নাকি? ওর তো কোনো অসুবিধে নাই, ও থাকে পাকা বাড়িতে। পাকা বাড়ির কথা শুনে হারান একটু অস্বস্তি বোধ করে। সে বারান্দার ওপর বসে পড়ে বলে, আসুক না অর্জুন, ওর কথাটাও শোনা যাক। ওর সঙ্গে পুলিশের কর্তাদের চেনাশুনো থাকতে পারে। কলকাতায় আর যেন কোনো লেখাপড়া জানা ছেলে নেই। লাবণ্য ভেতর থেকে এসে বলল, কি বলছো? ও লাভি আইসস? যা তো দিদি, অর্জুন রে একটু ডাইক্কা লইয়া আয়। আমি পারুম না, নাড়ুরে কও। সুখেন মিষ্টি করে বলল, যা না লাবি, তুই যা। নারু সব বুঝিয়ে বলতে পারবে না। ওর কাজ টাজ থাকলেও একটু আসতে বলিস, একটা জরুরি ব্যাপার হচ্ছে। লাবণ্য তীব্র চোখে সুখেনের দিকে তাকিয়ে বলে, তুমি যাও না। লাবণ্য এখন আর সচরাচর অর্জুনদের বাড়ি যায় না। সেদিন পূর্ণিমা এরকম কুৎসিত ইঙ্গিত করার পর। বিশ্বনাথ বলল, যা লাবি, তুই পড়তে যা, আমি ডেকে আনছি অর্জুনকে। অর্জুন যখন এলো তখনও লাবণ্য ভেতরে যায়নি। অর্জুন জিজ্ঞেস করল, কিরে লাবি, তোর পরীক্ষা কিরকম হচ্ছে? কটা হলো? 3টে হচ্ছে একরকম। তুই আমার কাছে কি পড়া দেখাতে যাবি বলেছিলি, গেলি না? তার আর দরকার নেই। তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা পড়তে যা, ভালো করে পাশ করা চাই কিন্তু। আইসস অর্জুন, আয় বস বাপ, বস। হ্যাঁ বাপ, তুই শুনছিস তো সব? এই রকম ভাবে তো চলে না। এখন কি করণ যায় কত? অর্জুন বসল না, দাঁড়িয়েই রইল। বিনীতভাবে বলল, আমি আর কি বলবো বলুন, আপনারা যা ঠিক করবেন। পুলিশ লেলিয়ে দাও, পুলিশ লেলিয়ে না দিলে ঠান্ডা হবে না ওই পাইয়ারা। হারান ট্যাক্সি চালায়। তার প্রতিযোগী অন্যান্য পাঞ্জাবি ট্যাক্সি ড্রাইভারদের কথাই তার মনে পড়ে। আর পুলিশই তার চোখে একমাত্র ভয়ের বস্তু। ধীরেন শিকদার হঠাৎ চেঁচিয়ে ওঠে, আর আমার পোলা ডালে যে সবসময় তারা ধৈরা মারে, সেটা কেউ দেখছে না? 10টা না 5টা না, আমার 8টা মোটে পোলা। মুসলমান গো হাত থেকে বাইচা আসি, এখন মাওরা গো হাতে মাইর খামু? কি কন আপনারা? কি কন সকলে?
আবার সকলে মিলে চেঁচামেচি শুরু করে। অনেকেরই অভিযোগ আছে কেউ অন্য কারোর কথা শুনতে চায় না। বাতাবি লেবু গাছটায় ভর দিয়ে অর্জুন মাটির দিকে চেয়ে থাকে। এরা সবাই তার আপন মানুষ, কিন্তু এদের থেকে অর্জুন অনেক দূরে সরে গেছে। এদের নির্বোধ ভাষা ও যুক্তিতে তার একবার হাসি পায়, আবার দুঃখও হয়। যখন এরা আমার বাড়ি বলে চেঁচাচ্ছে, তখন গলায় তেমন জোর নেই, কারণ ভূমি এখনো তাদের নিজস্ব নয়। এখনো তাদের পরিচয় উদ্বাস্তু, যাদের বাসস্থান নেই। নিশি ঠাকুরদা কি যেন একটা বলতে চান, সকলের গোলমালে তা শোনা যাচ্ছে না। দিব্য এবার উঠে দাঁড়িয়ে গমগমে গলায় বলল, আস্তে আস্তে, সবাই মিলে গোলমাল করলে কি হইব? এক একজন করে বলুন। নিশি ঠাকুরদা প্রেসিডেন্ট, যা বলতে হয় ওনারে বলুন। গোলমাল একটু থামলে নিশি ঠাকুরদা বললেন, ও বাপ দিব্য, তুমি কত বাপ, একটু বুঝাইয়া কও। আমি আর কি বলবো, সবই তো জানেন। আমার মত হচ্ছে কেবল সিং এর প্রস্তাবটা বিবেচনা করা উচিত। জলে বাস কইরা কুমিরের সঙ্গে ঝগড়া করা চলে না। তাছাড়া অন্যায় তো বলেনি কিছু। 5টা পরিবার যদি ওখান থেকে ঘর তুলে এনে পুকুরের এপারে নতুন করে ঘর বাঁধে, তাতে কি এমন ক্ষতি? নতুন ঘর তোলার খরচ তো দেবেই বলেছে। অর্জুন মুখ তুলে বলল, তা হয় না দিব্য। কেন হবে না? কেন? হ্যাঁ, তুই বুঝতে পারছিস না। আমি কিচ্ছু বুঝি না, সব তো তুই বুঝিস। না, সে কথা নয়, আমার কথাটা শুনে দেখ। জমিতে যার পজেশন থাকে তারই অনেকখানি অধিকার। আইন তাকে সহজে তুলতে পারে না। যে 5টা পরিবারকে তুলে দেবার কথা হচ্ছে, তারা যাবে কোথায়? হ্যাঁ, কলোনির জমি মোটামুটি সবাই ভাগ করে নিয়েছে। কেউ কি এখন নিজের ভাগ ছাড়বে? এই নিয়ে ঝগড়া বাঁধাবে আবার। আর আমাদের নিজেদের মধ্যে ঝগড়া বাঁধানো, সেটাই তো ওরা চায়। আমরা নিজেরা ঝগড়া না করলে ওরা কখনো বাঁধিয়ে দিতে পারে? গাঁজাখুরি কথা। ঝগড়ার কারণটাই আসল। সেই কারণটা সৃষ্টি করে দিতে পারলে ঝগড়া বাঁধবেই। প্রত্যেকের ভাগে 2.5-3 কাঠা জমি পড়েছে, তার থেকে কে কতটুকুই বা ছাড়তে পারে? কলোনিতে লোক বাড়ছে, আগের তুলনায় আমাদের সংখ্যা বেড়েছে, কোনো প্রশ্নই আসে না। তাছাড়া এখানে একটা স্কুল করা দরকার। এখানে এখন প্রায় 1.5 গুণ লোক, আরও জায়গা দরকার। জায়গা কমাবার কোনো প্রশ্নই নেই। ছেলে মেয়েগুলোর একটু খেলার জায়গা লাগবে তো। আগে খেয়ে পড়ে বাঁচা, তারপরে ওসব বাবুগিরি। এটা বাবুগিরি নয় দিব্য। চিরকাল তো আর হাঁস মুরগির মতন কোনো রকমে খেয়ে পড়ে খোঁয়াড়ে কাটালে চলবে না। এখানে তো অনেক দিন হয়ে গেল নাকি? এবার আবার মানুষের মতন বাঁচার চেষ্টা করতে হবে সবাইকে। ওইসব লেকচার ঢের শুনেছি। বাঁচার রাস্তাটা তো কেউ দেখাতে পারে না। তাহলে পুকুরটা ভরাট করে দেওয়া হোক, তাতে অনেকটা জমি বাঁচবে। আমি গায়ে খেটে পুকুর ভরিয়ে দেব। পুকুরটা এই কলোনির জীবনে এমনই একটা সজীব ও অবধারিত অস্তিত্ব যে সেটা বোঝাবার সম্ভাবনাতেই সবাই আবার কলরব করে ওঠে। অজপাড়াগার মানুষ চিরকালই পুকুর ব্যবহার করা অভ্যেস। এখানে এসেও একটা পুকুর পেয়ে বর্তে গেছে। তাছাড়া পুকুরটা সত্যিই সুন্দর। দুপাশে চমৎকার করে ঘাট বাঁধানো, টলটলে জল, গ্রীষ্মকালেও শুকোয় না। কলোনির মধ্যে জলের কল নেই। বেশ খানিকটা দূরে বড় রাস্তার টিউবওয়েল থেকে খাবার জল আনতে হয়। বাকি সব কিছুর জন্য পুকুর ছাড়া উপায় নেই। গোলমাল একটু থামলে অর্জুন বলল, এটা তুই কি কথা বলছিস দিব্য? পুকুর বুঝিয়েও তুই জমি ওদের দিয়ে দিতে চাস? এই দেওয়ার কি শেষ আছে? একবার ছাড়তে আরম্ভ করলে কোথায় গিয়ে থামবে জানিস? এখন 5টা পরিবারকে সরাতে চায়, এরপর যে আরো 5টা পরিবারকে সরাতে চাইবে না, তার কি মানে আছে? আমার ধারণা সেইটাই হবে। প্লাইউড ফ্যাক্টরির মালিক হাত মিলিয়েছে দত্তদের সঙ্গে। আমাদের সবাইকে একজোট হয়ে এটা আটকাতে হবে, তাছাড়া আর উপায় নেই। আমাদের দুঃখের কথা নিয়ে আর কেউ ভাবে না। পলিটিক্যাল পার্টিগুলো এখন অন্য ব্যাপার নিয়ে ব্যস্ত। আমাদের ভোট নেই বলে কেউ আমাদের কথা নিয়ে তেমন মাথা ঘামায় না। আমরা যদি এখন ভেঙে পড়ি। সুখেন সরু গলায় চেঁচিয়ে উঠল, এসব কসকসি আর ভালো লাগে না। এখানে বক্তিমে হবে না কাজের কথা হবে? অর্জুন ঠান্ডাভাবে তাকালো সুখেনের দিকে। মানুষগুলো এভাবে বদলে যাচ্ছে কেন?
5-7 বছর আগেও তো সুখেন নন্দযাত্রায় কৃষ্ণ সাজত, সুন্দর গান গেয়ে শোনাতো সবাইকে। এরকম চিবিয়ে চিবিয়ে কথা বলতে তো সে শেখেনি। দিব্য অসহিষ্ণুভাবে বলল, ঠাকুরদা, শুধু বক বকানিতে কোনো কাজ নেই, কিছু কাজের কথা হয়তো হোক। বাপ দিব্য, অর্জুন তো ন্যায্য কথাই কইছে রে বাপু। একদিন এত দুঃখ কষ্টের মধ্যে সকলে একসঙ্গে থাকছি, এখন ঝগড়া বিবাদ আরম্ভ করবা? তাহলে আমার আর এর মধ্যে থাকার কোনো দরকার নাই। আমার যা বলার আমি বলে দিয়েছি। তা তুই কি কইতে চাস ক? জমি ছাড়ান দিতে? হ্যাঁ, সেটাই সব দিক থেকে ভালো। তাতে কেওয়াল সিংকে হাতে রাখা যাবে, আমাদের আপদে বিপদে ও দেখবে। কিন্তু যাদের ঘর ভাঙবে তাদের কি হবে ক বাপ? তাদের একটু অসুবিধা সহ্য করতেই হবে। কয়েকজনের জন্য তো সবাই বিপদে পড়তে পারে না, তাই না? আরে তুই কইছিস সে কথা? নিজের নিজের সুবিধা হলে সবাই বড় বড় কথা বলতে পারে। তোমার ছেলে দোকান খুলে বসেছে, তোমাদের আর খাওয়া পড়ার কোনো ভাবনা নাই, তাই অন্যদের জন্য দরদ উতলে উঠছে। কিন্তু যাদের ঘরে রোজগার করার কেউ নাই, হ্যাঁ, যে সব ছেলেরা চাকরি পায় না, তাদের কথা কে ভাববে? কেওয়াল সিং কলোনির লোকদের চাকরি দেবে বলেছে। অর্জুন দুঃখিতভাবে মাথা নেড়ে বলল, দিব্য, এসব চাকরির কোনো মূল্য নেই রে, কোনো মূল্য নেই। এগুলো টোপ। এতদিন তো তোকে চাকরি দেয়নি। আরো ছেলেদের চাকরি দেবে কথা দিয়েছে। ওর ফ্যাক্টরি বড় হইলে ও আরো লোক নেবে, তাতে আমাদের সুবিধে। কয়েকজনের একটু অসুবিধে করে যদি কলোনির অনেক লোকের উপকার হয় তো। চাকরির লোভে তুই এদের দ্বিতীয়বার বাস্তুহারা হতে বলছিস? তুই একাই সব বুঝিস, আর কেউ কিচ্ছু বোঝে না। না, আমরা সাহায্য না করলে ওরা ওদের ফ্যাক্টরি বেঙ্গল থেকে তুলে অন্য জায়গায় নিয়ে যাবে। তাতে তাতে কার লাভ হবে? দিব্য শোন। দিব্য সদর্পে উঠে দাঁড়িয়ে বলল, আমার আর কিচ্ছু শোনার নেই। আমি যা বলার বলেছি, এখন যা মন চায় তাই করো। চল সুখেন। বলি ও দিব্য, যাইস না, একটু বহ দিব্য, আর একটু বহ। শোন বাপ, মাথা গরম করস না। তুই হলি গে আমাকে বল ভরসা, বল 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 ভরসা, তাই তো? আমার যা বলার বলে দিয়েছি। হারাধন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছেন দিব্যর দিকে। তাঁর যেন ধারণাই হয়ে গেছে তাঁর বাড়ি আবার ভাঙবে। নিয়তি, সবই নিয়তি, কিছুই তো করার নেই। ধীরেন শিকদার অর্জুনের গা ছুঁয়ে কাঁপা কাঁপা গলায় ফিস ফিস করে, অর্জুন, আবার আমাদের ফিটে ছাড়তে হবে? বউ ছেলে নিয়ে কোথায় দাঁড়াবো? হা ভগবান! বুড়ো নেপাল সামন্তর এক ছেলে 3-4 বছর আগে পুলিশের গুলি খেয়ে মারা গেছে। ঘুঘুডাঙ্গা স্টেশনে সে ওয়াগন ব্রেকারদের দলে ভিড়েছিল। সেই থেকে নেপাল সামন্তর মাথার গোলমাল। তিনি বিড়বিড় করে বললেন, ভাঙবে ভাঙবে, সব ভাঙবে, আবার সব বাড়িঘর ভাঙবে, এখানেও আবার পাকিস্তান হবে। আর 2টি পরিবারে কোনো বয়স্ক পুরুষ নেই, 3 জন বিধবা আর 1 পাল কাচ্চা বাচ্চা। কয়েকটি 18-20 বছরের ছেলেও আছে বেকার। তাদের হয়ে বলার কেউ নেই। অর্জুন দিব্যর কাছে চলে এলো। ওর একটা হাত ধরে আন্তরিক গলায় বলল, দিব্য, তুই বুঝতে পারছিস না, এ শুধু জমি ছাড়ার প্রশ্ন নয়। একবার যারা ভিটেমাটি ছেড়ে এসেছে তাদের যদি আবার ঘর ভাঙতে বলিস, তাদের মনের ভিতরটা কিরকম হয় জানিস? নিজের হাতে যে গাছ পুঁতেছে সেই সব গাছ আবার উপড়ে ফেলতে হবে। আমি তোকে অনুরোধ করছি ভাই, তুই বেঁকে দাঁড়াস না। ঝটকা দিয়ে হাতটা ছাড়িয়ে নিয়ে দিব্য বলল, ওসব প্যান প্যানানি ঢের শুনেছি, আর শুনতে চাই না, চল। সুখেন সমেত দিব্যর 8-10 জন দলবল উঠে দাঁড়ালো। ক্রুদ্ধ নিঃশ্বাস ফেলতে ফেলতে মাটিতে পায়ের আওয়াজ করে চলে গেল দিব্য। খানিকক্ষণ সবাই চুপ। কলোনির বুড়োরা বুঝে গেছে এখন ছেলে ছোকরাদেরই রাজত্ব, তাদের মতামতে কিছুই যাবে আসবে না। দিব্য রাগ করে চলে যাওয়ায় অনেকেই দমে গেল। হারাধন বিবর্ণ নিষ্প্রাণ মুখে এরই মধ্যে এরোর কাছে বিড়ি ধার চাইতে লাগলেন।
নিশি ঠাকুরদা হাতখানা বাড়িয়ে দিলেন। চলি গেল নাহি? ও দিব্য, দিব্য বাপ শোন, কাছে আইব। চলে গেছে ঠাকুরদা, আপনার ডাক শুনতে পাবে না। চলি গেল? চলি গেল কেন? ওরে ওরে, কেউ ওরে ডাকান না, জানা। কে ডাকবে কে? ওরে বাবা, যা রেগেছে। বলি ও অর্জুন, অর্জুন, অর্জুন চলে গেল নাহি? অর্জুন চলে গেলি নাহি? অর্জুন নিশি ঠাকুরদার কাছে গিয়ে বলল, না, যাইনি। ঠাকুরদা, আপনি তো সব শুনলেন, এখন কি করতে বলেন? ঠাকুরদা আস্তে আস্তে বললেন, অর্জুন যাই কস অর্জুন, দিব্য নেহাত বেঠিক কথা কয়নি। শাস্ত্রে বলে না, বিপদের সময় অর্থং ত্যাজ্যতি পণ্ডিত। কলোনিটাকে যদি বাঁচাইতে হয় কিছু তো ছাড়তেই হবে বাপ। আমি বিশ্বনাথকে কয়ে দিমু আমাদের বাড়িতে এক কাঠা জমি ছাড়া দিতে রাজি করাইব। আর যদি কেউ কেউ দেখে। আর কেউ কোনো উচ্চবাচ্য করল না, সবাই মুখ ঘুরিয়ে রইল। অর্জুন বলল, এ আপনি কি বলছেন ঠাকুরদা? এটা বাঁচার পথ নয়, এটা হেরে যাবার পথ। এখনো যদি আমরা সবাই মিলে রুখে দাঁড়াই। না রে বাপু, দিব্য যদি ওর দলবল নিয়া বিরুদ্ধাচরণে যায়, আর কে আছে রে আমাদের ক? এখন দিব্যর কথা শোনাই ভালো রে বাপ, দিব্যর কথা শোনাই ভালো। তা বলে আপনি একটা অন্যায় মেনে নেবেন? আপনি দিব্যকে আলাদা ডেকে একটু বুঝিয়ে বলুন না। ঠাকুরদা অসহায় ভাবে বললেন, আমি বুঝায় কমু, ও কি আমার কথা শুনবে? ছেলেবেলায় ওরে কোলে পিঠা করে মানুষ করছিলাম। ওর ঠাকুরদা ছিল আমার পিস্তুত ভাই। না রে, এখন আর আমার কথা শুনবে না। তোরা রহমত করস না, আর রহমত করস না। ঠাকুরদা, আপনিও শেষকালে হার স্বীকার করলেন। অর্জুন অন্যদের দিকে ফিরে অভিমানের সঙ্গে বলল, আমার কথা কেউ শুনবে কিনা আমি জানি না, তবু আমি বলবো, আপনারা কেউ বাড়ি ছাড়বেন না, 1 ইঞ্চি জমিও ছাড়বেন না, তাতে যা হয় হোক। রাত্রে অর্জুন খেতে বসেছে। শান্তিলতা পাখার হাওয়া করছেন ওর পিঠে। ডাল দিয়ে অনেকটা ভাত মেখে ফেলেছে অর্জুন, কিন্তু তার খাওয়ার রুচি নেই আজ। নারকলের বড়া, বকফুল ভাজা সে এত ভালোবাসে, আজ শুধু দাঁতে কাটছে মাত্র। শান্তিলতা বললেন, তোর মুখটা শুকনো শুকনো দেখাচ্ছে কেন রে অর্জুন? কই না তো। কিছুই খাচ্ছিস না তো দেখছি। তেমন খিদে নেই মা, বিকেলে একটা দোকানে খেয়েছিলাম। বাইরের দোকান টোকান থেকে আজে বাজে জিনিস খাস না। মাছ হয়নি, শান্তিলতা ডিমের ঝোল রেঁধেছেন। বিধবা হলেও শান্তিলতা কিন্তু ছেলের জন্য সব রকম আমিষ রেঁধে দেন। নিজের সম্পর্কে তাঁর অনেক বাজবিচার, ছেলের সম্পর্কে কিছুই মানেন না। আচ্ছা, ডাল ভাত খেতে ইচ্ছে না করলে খাস না, ডিমের ঝোল দিয়ে মেখে খা। খানিকটা চেখে অর্জুন বলল, ঝোলটা বেশ ভালো হয়েছে। হ্যাঁ রে, আজ বিশ্বনাথের বাড়িতে কিসের মিটিং হলো? আর বলো না মা, আমার আর ভালো লাগে না। পচন ধরে গেছে আমাদের মধ্যে। আমাদের আরো দুর্দিন আসছে গো। তুই কিন্তু এই নিয়ে বেশি মাথা ঘামাসনি, তোর পড়াশুনো আছে। তাই তো ভাবি এক এক সময়, অথচ পারি না যে। আমরা তো কোনো দ্বীপে বাস করছি না, আশেপাশের মানুষের কথা তো মনে পড়বেই। আরও তো কত লোক আছে কলোনিতে, তারা যদি না বোঝে তুই আর কি করবি? তুই ওরকম মুখ শুকনো করে থাকিস না তো। তোর ওরকম মুখ দেখলে আমার বুক কাঁপে। অর্জুন চেষ্টা করে হেসে বলল, তোমার কোনো ভয় নেই, আমি ঠিক আছি। আমি জানলা বন্ধ করে দিয়েছি, আর খুলিস না কিন্তু। খেয়ে উঠে অর্জুন নিজের ঘরের চেয়ারে এসে বসল। একটা সিগারেট খেলে মন্দ হয় না।
ড্রয়ারে একটা পুরনো প্যাকেটের মধ্যে একটাই মোটে সিগারেট আছে। দেশলাই? অর্জুনের মনে পড়ল শুক্লা তাকে একটা লাইটার দিয়েছিল। একটু খুঁজতেই সেটা পেয়ে গেল। এখনো তেল আছে, জলে, বেশ দামি জিনিসটা। তবু অর্জুন এটা অবহেলার সঙ্গে এখানে সেখানে ফেলে রাখতে পারছে। অথচ একসময় একটা লাল নীল পেন্সিল, একটা মাউথ অর্গান, শুক্লা তাকে প্রায়ই এটা সেটা দেয়। শুক্লাকে সে কোনো দিন কিছু দেয়নি। কয়েকদিনের মধ্যেই শুক্লার জন্মদিন, নেমন্তন্ন করবেই। 250-300 লোককে নেমন্তন্ন করে। তখন শুক্লাকে কিছু একটা দিলে মন্দ হয় না। কিন্তু কি দেবে? যা দিতে যাবে সবই শুক্লার আছে। উপহার দেওয়ার পর যদি দেখা যায় আগেই সেই জিনিসটা আর 2-3টে আছে, তাহলে কেমন লাগে? শান্তিলতা কাজকর্ম সেরে দরজার কাছে এসে জিজ্ঞেস করলেন, তোর আর কিছু লাগবে না তো? জল খাবি? আসলে শান্তিলতা দেখতে এসেছিলেন অর্জুন মনের ভুলে জানলা খুলে ফেলেছে কিনা। অর্জুন বলল, না, কিছু লাগবে না, চলো তোমার ঘরের আলো নিভিয়ে দিয়ে আসছি। বেশি রাত জাগিস না। অর্জুন আবার এসে বসল। এবার জানলাটা খুলে দিল। ভয় পেয়ে সে সবকিছু বন্ধ করে থাকবে না। এই জানলা দিয়ে হাত বাড়িয়ে কেউ তাকে খুন করতে চেয়েছিল। সে কারো ক্ষতি করেনি, তবু কেউ একজন ভেবেছিল তাকে সরিয়ে দিলে তার কাজের সুবিধে হবে। কিন্তু অর্জুন তো মরবে না। আজ ধর্মতলায় হঠাৎ শুক্লার সঙ্গে দেখা হয়েছিল। ন্যাশনাল লাইব্রেরি থেকে ফিরে ওখানে বাস বদলাবার জন্য দাঁড়িয়েছিল অর্জুন। রণজয়ের লাল রঙের 2 সিটার গাড়িটা হঠাৎ এসে থেমেছিল তার সামনে। শুক্লা হাসি মুখ বাড়িয়ে বলেছিল, এই যে বেচারামের মালিক, এখানে দাঁড়িয়ে কি হচ্ছে? তার কুকুরের নাম বেচারাম জানার পর থেকে শুক্লা তাকে মাঝে মাঝেই ওই নামে ডাকে। অর্জুন হেসে বলেছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যদি তোমার সঙ্গে দেখা হয়ে যায়। কদিন দেখছি না যে আমাদের বাড়িতে। পড়াশোনা ছেড়ে দিলে নাকি? আমি গেলেই যে তোমার সঙ্গে দেখা হবে তার কি কোনো মানে আছে? খবর ঠিকই পেতাম, বুঝলে না? তোমাকে মাঝে মাঝে না দেখলে মন কেমন করে। কথাটা বলার সঙ্গে সঙ্গে হেসে উঠল শুক্লা আর রণজয়। মন কেমন করার কথা বললে এরকম ভাবে হাসতে হয়? অর্জুনও হাসল। লেখাপড়া কি ছেড়ে দিলে? একদিনে সুমতি হলো? না, ন্যাশনাল লাইব্রেরিতে যাচ্ছি কদিন। পাশ করে যাবার পরেও তোমার মতন এত পড়াশোনা করতে আর কাউকে দেখিনি বাবা। এত পড়াশোনা করে থিসিস লিখলে তাদের ব্রিলিয়েন্ট স্কলার বলে না? আমি তো ব্রিলিয়েন্ট নই, আমার তো শুধু মুখস্থ বিদ্যে। উঠে পড়ো অর্জুন, আমরা একটু চিনে খাবার খেতে যাচ্ছি। না ভাই, আমি না, তোমরা যাও। শুক্লা এক ধমক দিয়ে বলল, উঠে পড়ো বলছি। তুমি সবসময় বড্ড বেশি না না করো। অর্জুন সহাস্য মুখে শুক্লার ছদ্মরাগী মুখের দিকে তাকিয়ে বলল, একবারে হবে না, আরো 3 বার ওই রকম বকুনি দাও, তাহলে যাব। ইয়ার কি হচ্ছে? শিগগিরই উঠে পড়ো বলছি। গাড়িতে জায়গা কোথায়? এই তো ছোট্ট গাড়ি। ঠিক জায়গা হবে। শুক্লা আরো সরে গেল রণজয়ের দিকে। অর্জুনকে ঠাসাঠাসি করে বসতে হলো। প্রায় পৌরাণিক গ্রিক যুবকদের মতো রূপবান পুরুষ রণজয়। তার মুখে কখনো মালিন্যের ছাপ পড়ে না। তার পাশে লাল শাড়ি পরা শুক্লাকে দেখাচ্ছে একেবারে আগুনের হলকার মতো। কোন দোকানে যাবো অর্জুন, তুমিই বলো, ইয়োর চয়েস। সব চীনেম্যানের চেহারার মতন সব চীনে দোকানের খাবারই আমার কাছে একরকম। বাঙালার কাকে বলে? তারপর ঘণ্টাখানিক সময় কিরকম ফুরফুর করে উড়ে গেল। কোনো হিংসা নেই, ঈর্ষা নেই, কোনো নীচ স্বার্থপরতা নেই, শুধু নির্মল আনন্দ আর ফোয়ারার মতো হাসি। শুক্লা কাউকে মুখ গম্ভীর করে থাকতে দেয় না। বই খুলে নিয়ে বসেছিল অর্জুন, কিন্তু পড়ায় আজ আর মন বসছে না। দারুণ গুমোট আজ। হয়তো খানিকটা বাদেই বৃষ্টি নামবে। একটু দূরে কোথাও বিকট শব্দে একটা বোমা ফাটল। আজকাল মাঝে মাঝেই রাত্রে এরকম শব্দ শোনা যায়। অর্জুন একটা দীর্ঘশ্বাস ফেলল। কোন ধ্বংসের জন্য কারা প্রস্তুত হচ্ছে কে জানে। এরকম একটা আধটা বোমার শব্দ বিচ্ছিন্নভাবে শুনলেই বোঝা যায় এটা মারামারির ব্যাপার নয়। তৈরির পর একটা বোমা ফাটিয়ে টেস্ট করছে।
আলো নিভিয়ে শুয়ে পড়ল অর্জুন। রাত ঘোর হয়ে এসেছে। দুলে দুলে পড়ছে লাবণ্য। একঘেয়ে শিশুর কান্নার মতো তার সুর করে মুখস্থ করার আওয়াজ। জোরে না পড়লে তার মুখস্থ হয় না। কাল তার কেমিস্ট্রি পরীক্ষা, কালই সবচেয়ে শক্ত। শেষের কটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন অর্জুনদার কাছ থেকে সে দেখে নেবে ভেবেছিল, কিন্তু অর্জুনদার কাছে গেলে যদি সবার চোখ টাটায়, যাবে না। সে নিজেই পাশ করতে পারবে। অনেকক্ষণ ধরে একটানা পড়তে পড়তে তার পিঠ ধরে এসেছে। সমস্ত কলোনিটা নির্জন, বোধহয় একজনও জেগে নেই। জানলা দিয়ে উঁকি মেরেও দেখল অর্জুনদার ঘরেও আলো জ্বলছে না। একদিন অর্জুনদার সারা রাত ধরে পড়ে। বই মুড়ে রেখে লাবণ্য খাট থেকে মাটিতে নেমে ভাত খেতে বসল। ঠান্ডা ভাত, ডাল, ঝিঙের তরকারি আর কুচো কুচো মৌরলা মাছের ঝোল। ডাল দিয়ে সবটা ভাত মেখে মাছটা খাবে না ভেবেও একটু চেখে দেখি করতে গিয়ে এই সবটা খেয়ে ফেলল। এতক্ষণ বুঝতে পারেনি খিদে পেয়েছিল খুব। এঁটো কাটা সমেত থালাটা নিয়ে গিয়ে রাখল উঠোনে। এক বালতি জলও রাখা আছে। তবু ঘুম তাড়ানোর জন্য লাবণ্য হাত ধুতে পুকুরের দিকে গেল। বেশ জ্যোৎস্না আছে। এতক্ষণ গুমোট গরমে ঘরে বসে থাকার পর বাইরে এসে বেশ ভালো লাগছে। নারকোল গাছের পাতাগুলো স্থির, একটুও হাওয়া নেই। এত রাত্রিরেও বড় রাস্তা দিয়ে একটা লরি গেল। সেই শব্দ ছাড়া চতুর্দিক নিস্তব্ধ। ছেলে মানুষের মতো লাবণ্য কুলকুচি করে অনেক দূরে জল ছেটাচ্ছে। ছেলেবেলায় তারা কম্পিটিশন করত কার কুলকুচি কত দূরে যায়। পুকুরটা এখন শান্ত, নিথর। রাত্রিবেলা চেনা জলকেও কিরকম রহস্যময় বলে মনে হয়। লাবণ্য অনেকক্ষণ ধরে জল নিয়ে খেলা করছে। জল ছিটিয়ে দিল চোখে, ঘাড়ে আর বুকে। শরীরটা তবু একটু ঠান্ডা হলো। পায়ের শব্দে লাবণ্য চমকে উঠেছিল। তাড়াতাড়ি আঁচল সামলে লাবণ্য সতর্ক হয়ে ঘুরে দাঁড়াল। চোখে মুখে দারুণ ভয়। ঘাট দিয়ে নেমে এলো সুখেন। মনে হয় কেউ যেন তার গলা টিপে ধরেছিল। চোখ দুটো এমনভাবে ঠেলে বেরিয়ে আসছে। হাঁপাতে হাঁপাতে সে বলল, লাভি, সর্বনাশ হয়ে গেছে রে, সর্বনাশ হয়ে গেছে। অর্জুনকে আবার কারা মেরে রেখে গেছে। লাবণ্যর বুকের মধ্যে যেন প্রবল জোরে একটা হাতুড়ির ঘা পড়ল। রক্তশূন্য মুখে সে বলল, আবার কোথায়? চকিতে একবার তাকালো সে অর্জুনের ঘরের দিকে। জানলা খোলা, অন্ধকার। সুখেন বলল, আস্তাকুরের কাছে ফেলে রেখে গেছে। এবার বোধহয় মরেই গেছে। লাবণ্য ততক্ষণে ছুটতে শুরু করেছে। অর্জুনদার কুকুরটাও তো ওই দিকেই গিয়েছিল। সুখেন পৌঁছবার আগেই লাবণ্য সেখানে পৌঁছে গেছে। সবেমাত্র লাবণ্য মুখ নিচু করেছে, অমনি দুদিক থেকে কারা দুজন অন্ধকার থেকে বেরিয়ে ঝট করে লাবণ্যর মুখ চেপে ধরে শূন্যে উঁচু করে তুলে দৌড়ল। লাবণ্য প্রাণপণে হাত পা ছুঁড়ে ছাড়াবার চেষ্টা করল, কিন্তু অতর্কিতে লোক দুটো তাকে বেকায়দায় শক্ত করে ধরেছে। শুনলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের অর্জুন। আজ শুনলেন পর্ব 6। নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, পরিচালনায় দেবলীনা আচার্য, বিশেষ তত্ত্বাবধানে সৌভিক গুহ সরকার, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনায় ভিজুয়াল অডিও। ভাষ্য শেখর, অর্জুন দীপ কাইজার বাসু, শুক্লা নিশা দরিয়া, বরুণ ভিকি দাস, শান্তিলতা আলপনা শর্মা, ঠাকুরদা রূপন দাশগুপ্ত, হারান সায়ন্তন ঘোষ, সুখেন সৌরভ চক্রবর্তী, লাবণ্য ছন্দবাণী দত্ত, ধীরেন রাজবীর ঘোষ, দিব্য শুভায়ন রয় এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।